মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে জানতে চাইব যে এই যে যেভাবে রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে সেভাবে যদি মানুষের নাম জীবিত নাম পরিবর্তন করার কোনো আইনি প্রাবধান থাকে তাহলে অবিলম্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছ থেকে ভট্টাচার্যটা বাদ দিয়ে ওনাকে মিয়া বিকাশ নামে ডাকা হোক। বিকাশবাবু যে এতটা হঠাৎ করে মহুয়া ভক্ত হয়ে গেলেন আমি কবে হলেন জানি না। আমি তো বলবো প্রশাসনের নিজে থাকতে উচিত ছিল, আগে থাকতে কেউ অভিযোগ করার আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কোন আইনে আছে যে আপনি গাড়িতে বসে যাবেন, গাড়ির দরজা বন্ধ আর আপনার চারটে দরজার উপর চারটে মাদর বা হনুমানের মতো মুসন্ডা ঝুলতে ঝুলতে যাবে আর চারিদিকে তাকাতে তাকাতে আপনি দৃশ্য উপভোগ করতে করতে যাবেন? এটা সম্ভব? কোনো দেশে কোনো ভদ্র সমাজে এটা সম্ভব? মানুষ বলছে যে তোলাবাজ রাজপুত্র বা তোলাবাজ ভাইপো যেটা নামে তিনি বিখ্যাত আর কি, আজকে পৃথিবী বিখ্যাত হয়ে গেছেন, কিন্তু এই উপাধি তোলাবাজ ভাইপো উপাধিটা কিন্তু আজকে শুধুমাত্র বাংলার গণ্ডিতে আবদ্ধ নেই। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। মাধ্যমে উঠে এসছে মহুয়া মৈত্র। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে, সেটা আমি পরে আসছি। কিন্তু বিষয়টা হলো উনি মহুয়া মৈত্রের উপর খালি ডিম ছোড়া হয়েছে, প্রোটিনযুক্ত ডিম, সেটা নিয়ে ওনার কিছু বক্তব্য রয়েছে। অথচ উনি ভুলে যাচ্ছেন ওনারই রাজত্বে বেশ কিছুদিন আগে বিজন সেতুর উপর যখন 16 জন সাধুকে পুড়িয়ে মারা হয়েছিল, আনন্দমার্গী সাধুকে পুড়িয়ে মারা হয়েছিল, তখন কিন্তু ওনার বিবেক জাগ্রত হয়নি। তখন কিন্তু ওনার বিবেক একদম কম্বল চাপা দিয়ে লেপ কম্বল চাপা দিয়ে শুয়েছিল। উনি আজকে মহুয়া মৈত্রর মতো একজন মহিলা, যিনি আবার এই বয়সে এসে কিছুদিন আগে বিয়ে করেছেন, তার ব্যাপারে একটু ডিম ছুঁড়েছেন, তখন কিন্তু বিকাশ রঞ্জন বাবুর হঠাৎ করে বিবেক জাগ্রত হয়েছে। কিন্তু এই আমরা যা দেখেছি তাতে ওই ডিম থেরাপির সময় উনি নিজে ভিডিও করেছেন, বেশ বিষয়টা উপভোগ করেছেন বলেও মনে হলো, এবং তিনি যে এই ডিম থেরাপির মাধ্যমে একটা প্রচারের আলোয় এসছেন সেটাও তিনি উপভোগ করেছেন। কারুর কিছু বলা হলো না। অনেক সময় আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি, তা আমরা দেখলাম যে হঠাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তেড়ে ফুড়ে উঠে বসলেন। তৃণমূলের কোনো নেতাকে তেড়ে ফুড়ে উঠে বসতে দেখলাম না, বিকাশবাবু হঠাৎ তেড়ে ফুড়ে উঠে বসলেন। কি বিষয় হচ্ছে বোঝা যাচ্ছে না। একটা টাইমে আমরা দেখেছিলাম তৃণমূলেরই একজন সাংসদ, তিনি এখানে বলেছিলেন মহুয়া মৈত্রর বিষয়ে, আমি সেটা আর প্রকাশ্যে আনতে চাইছি না যে তিনি কি বলেছিলেন মহুয়া মৈত্র সম্পর্কে। কিন্তু বিকাশবাবু যে এতটা হঠাৎ করে মহুয়া ভক্ত হয়ে গেলেন আমি কবে হলেন জানি না। টলটলই খাচ্ছেন, তো মহুয়াও খেতে ভালো, সেটা খাচ্ছেন কিনা আমার জানা নেই, তবে খেলে খারাপ নয়। আদিবাসীরা তো একটুখানি উপকৃত হয়, তারা অনেক কষ্ট করে মহুয়াটা সংগ্রহ করে। তা না হলে হঠাৎ করে এই ডিম থেরাপি নিয়ে আপনি পড়তে গেলেন কেন? পুলিশের কাছে আজ যাই থাকুক মেটাল ডিটেক্টর আছে, কিন্তু ডিম ডিটেক্টর নেই। এখন কে ডিম ছুটছে কি ছুটছে, একটাও ডিম তার গায়ে লেগেছে কি লাগেনি সেই ব্যাপার নিয়ে বিতর্ক হোক। আপনি এইসব বিতর্ক থেকে দূরে থাকলেই ভালো, কারণ আপনার যা সামাজিক পরিধিতে যা নাম টাম দেখছি সেটা নিয়ে তো কথা বলা খুব মুশকিল। আপনি তো এর পরেও দেখলাম আরও অনেক কিছু মন্তব্য করেছেন। ডিম থেরাপিটা থাক, আপনার বিষয়। যে দেবরাজ, তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন নিজের দলের কর্মী সমর্থকদের ছেড়ে দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের রক্ষা করার কাজে নেমে গেছেন। এবং কাদের রক্ষা করছেন? দুর্নীতিবাজ, ফেরেববাজ, চোর, চিটিংবাজ কিছু কর্মী এবং নেতাদের, যারা তৃণমূলের কর্মী এবং নেতা, তাদের উনি রক্ষা করতে নেমে গেছেন। তা আমরা আগে জানতাম যে বিকাশবাবু কিন্তু ন্যায়ের পক্ষে রলেন। গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি উনি চোর এবং চিটিংবাজদের রক্ষা করার জন্য অনেক বেশি তৎপর। দেবরাজবাবু যদি এতই সাধু পুরুষ হবেন তাহলে তিনি সেই পুরুলিয়া পালিয়ে গেলেন কি করতে? কলকাতায় কি আর জায়গা ছিল না? অদিতি মুন্সির স্বামী হওয়ার সুবাদে তিনি কী ধরনের কাজকর্ম করেছেন, কী ধরনের দুর্নীতি করেছেন, তার সমস্ত কালো চিটটা কিন্তু পুলিশের কাছে আছে। পুলিশ তাকে ডেকেছিল নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে নির্দিষ্ট কিছু তথ্যের বিরুদ্ধে। আইন আছে, আদালত আছে, তিনি যান সেখানে গিয়ে ভিক্ষা করুন, তার আইন নিশ্চয়ই, যদি তিনি নির্দোষ হন তাহলে আইন নিশ্চয়ই তাকে সাহায্য করবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যতই তাকে সাহায্য করতে চান, তিনি যদি দোষী হন জেলের ভাত তাকে খেতেই হবে, আর যদি তিনি নির্দোষ হন তাকে আইন এমনিতেই ছেড়ে দেবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সার্টিফিকেট তার দরকার হবে না। দক্ষিণ 24 পরগনার মধ্যে ঘটে গেছে। যখন বেশ কিছুদিন আগে জ্যোতিবাবু একটি জনসভায় মানুষের বিক্ষোভ নিয়ে কথা বলেছিলেন, তখন জ্যোতিবাবু এই কথাটি বলেছিলেন যে পুলিশের উপর ঢিল ছুটছে, তা
পুলিশ কি রসগোল্লা ছুড়বে? আমি বলি এনাকে আমি নামটাও নিতে চাই না, কেন এরম ফেরেক বা চিটিং বা অত্যাচারীদের নাম নেওয়া অপরাধ। এনার এলাকায় যা করেছিলেন, যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন, বছরের বড় বছর মানুষ ভোট দিতে যায়নি, তা তাদের কি কোমরে দড়ি বেঁধে ঘোরাবে না? তো তাকে কি করবে? বিরিয়ানি খাইয়ে রেড কার্পেট পেতে তারপরে তাকে নিয়ে যাবে আদর করে, জামাই আদর করে জেলে? এদের যে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছে এটাও কম করেছে। মব লিঞ্চিংয়ের কোথাও কোনো ঘটনা ঘটেনি, কেউ ওকে কোনো ধরনের মারধর করেনি, জনগণ যে মারধর করেছে সেও নয়। আজকে চতুর্দিকে একটা ডিম থেরাপি নিয়ে কথা হচ্ছে। ডিম থেরাপিটা আমি মনে করি খুব হেলদি জিনিস, চুলে লাগলে চুল শাইনিং করবে। যাদের মাথায় লাগছে তারপরে মাথা ধুয়ে দেখবেন যে মাথার চুল কেমন ফুরফুরে হয়ে গেছে। আর এই জামানায় বলে, বিজেপির জামানায় বলে, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী বলেই কিন্তু শুধুমাত্র ডিম থেরাপিতেই মানুষ আটকে আছে। যদি শুধুমাত্র জনসাধারণের হাতে ছেড়ে দেওয়া হতো, কোমরে দড়ি কেন, গায়ে জামা প্যান্ট কিচ্ছু থাকতো না, গ্যারান্টি দিয়ে বলছি, মিডিয়ার সামনে বলছি। ইনি একটা সময় দেখুন, রাজপুত্রর বিষয়ে তো আমি অনেকবার বলেছি। আমার তার আগে রাজপুত্র সম্পর্কে যা যা মানে বিশেষণ আমি করি যে ফেরেব বা চিটিংবাজ রাজপুত্র, সে তো আমরা বলেছি। কিন্তু এবার এটা আমি বলছি না, এটা এখন মানুষ বলছে যে তোলাবাজ রাজপুত্র বা তোলাবাজ ভাইপো, যেটা নামে তিনি বিখ্যাত আর কি, আজকে পৃথিবী বিখ্যাত হয়ে গেছেন। কিন্তু এই উপাধি তোলাবাজ ভাইপো উপাধিটা কিন্তু আজকে শুধুমাত্র বাংলার গণ্ডিতে আবদ্ধ নেই, ভারতবর্ষের মানুষ জানে, বিশ্বের মানুষ জানে। আমেরিকার লোক পর্যন্ত তাদের লিখছে যে আপনাদের তোলাবাজ ভাইপো কি কবে যাচ্ছে। তা প্রত্যেকে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে যে যেটাকে বলা যেতে পারে, আমি বলবো যে এটা একটা লটারি, এবং সেটা আর কি মানে বাম্পার লটারি। বাম্পার লটারির রেজাল্টটা কবে বেরোবে, অর্থাৎ ভাইপো গারদের অন্তরালে কবে যাবেন। সঙ্গী সাথীরা যারা রয়েছে তারা তো প্রত্যেকেই দেখা যাচ্ছে যে কোমরে দড়ি বেঁধে যাচ্ছেন। ভাইপো কোথায় দড়ি বেঁধে যাবেন সেটা আমরা জানি না। তিনি চোখ দেখানোর নাম করে কোর্টে গিয়ে তিনি বিদেশে যাওয়ার অনুমতি প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনা তিনি পাননি। শুনছি তার মন মরা অবস্থা, তিনি বিদেশে গিয়ে কিছু পরিকল্পনা করতেন, সেটা ভেস্তে গেল। আমরা শুধু অপেক্ষা করছি তিনি কবে যাবেন। তিনি একটে তার বিরুদ্ধে আবার এফআইআর ঠিক হয়নি, তার নামে একটা জেনারেল ডায়েরি হয়েছে বা অভিযোগপত্র জমা পড়েছে। অভিযোগপত্রে যেটা বলা হয়েছে একদম সঠিক। কিছুদিন আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গে, আমাদের উত্তরবঙ্গে যাওয়ার পথে আমাদের যে গাড়ি মাঝপথে থামিয়ে পুলিশ আমাকে ফাইন করলো। কী কারণে না, আমার গাড়ির কাঁচে হালকা, একদম অতি হালকা, যেটা খুব সম্ভবত আমি যখন লাগিয়েছিলাম তখন আমাকে বলা হয়েছিল এটা অনুমোদনপ্রাপ্ত, হালকা কালো ফিল্ম লাগানো ছিল, তার জন্য আমাকে ফাইন দিতে হলো। তা একটা হালকা ফিল্ম লাগানোর জন্য আমি ফাইন দিয়েছি। আমি খুশি মনে আইনকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে সেই ফাইনটা দিয়েছি। যদি সাধারণ মানুষ তারা রাস্তাঘাটে, বিশেষ করে তারা দ্বিচক্র যান চালান, তারা জানেন কলকাতার রাস্তাঘাটে বা অন্যান্য রাস্তাঘাটে চলতে গেলে সামান্য যদি একটা মাথায় হেলমেট না থাকে তাকে ফাইন দিতে হয়। তো হেলমেট না থাকলে তারে ফাইন দিতে যদি হয়, তার গাড়ির ধারে বাঁদরের মতো চারখানা ওই মুস্তন্ডা ঝুলবে, আর তিনি ভিতরে বসে উপভোগ করতে করতে যাবেন যে আরে আমায় ডিম যেন না মারে, মানে ডিম মারার আগে যাতে তার ওই বডিগার্ডগুলোর উপরেই ডিমটা এসে পড়ে, সেই সুরক্ষা নিয়ে উনি চলবেন। আর আইন কিছু বলবে না, আদালত কিছু বলবে না, সেটা তো অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। বলবো প্রশাসনের নিজে থাকতে উচিত ছিল, আগে থাকতে কেউ অভিযোগ করার আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কোন আইনে আছে যে আপনি গাড়িতে বসে যাবেন, গাড়ির দরজা বন্ধ, আর আপনার চারটে দরজার উপর চারটে বাঁদর বা হনুমানের মতো মুস্তন্ডা ঝুলতে ঝুলতে যাবে, আর চারিদিকে তাকাতে তাকাতে আপনি দৃশ্য উপভোগ করতে করতে যাবেন? এটা সম্ভব? কোনো দেশে, কোনো ভদ্র সমাজে এটা সম্ভব? যুবরাজ বলে যা খুশি তাই করে যাচ্ছে না, সেটা মেনে নিতে হবে। ঠিক করেছেন, আমি অভিনন্দন জানাই সেই ব্যক্তিকে যিনি অভিযোগ করেছেন এবং আইনের আওতায় এনেছেন। এবার রঞ্জন ভট্টাচার্য, এই বিষয়টাকে একটু ফিরে আসি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছুদিন আগে গোপাল পাঠার নামে বা গোপাল মুখার্জির নামে যে রাস্তা করা হয়েছিল সেই সম্পর্কে উনি অনেক বাজে কথা বলেছেন। দ্বিতীয় এই কথাটাও বলেছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে জানতে চাইবো যে এই যেভাবে রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে, সেভাবে যদি মানুষের নাম, জীবিত নাম পরিবর্তন করার কোনো আইনি প্রাবধান থাকে, তাহলে অবিলম্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছ থেকে ভট্টাচার্যটা বাদ দিয়ে ওনাকে মিয়া বিকাশ নামে ডাকা হোক।
তার কারণ হলো উনি দীর্ঘকাল ধরে যে ধরনের বক্তব্যগুলো করে এসছেন, মিয়া বিকাশ, আমরা একটা টাইমে মমতাদিকে মমতা বেগম বলতাম, তো এই মিয়া বিকাশ যে ধরনের কথাগুলো বলে এসছেন তাতে বোঝাই যাচ্ছে যে উনি আজ যাই হোক হিন্দুত্বের, হিন্দু জনমানসের এবং হিন্দু মানুষের চরমতম বিরোধী। শুধু ওনার আর বক্তব্যের টার্গেট কেবলমাত্র হিন্দুই। আপনারা খেয়াল করে দেখবেন, আজ গোভক্ষণ থেকে শুরু করে দিনের পর দিন, বছরের পর বছর উনি শুধুমাত্র হিন্দু ও সমাজটাকে টার্গেট করে কথা বলে যাচ্ছেন। অ্যাকচুয়ালি বামপন্থী বা এই বামপন্থীদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ এতটাই প্রকট, তারা এবার সেটা জনসমক্ষে এনে নিচ্ছে। তারা কি ভাবছেন, কি ধরনের রাজনৈতিক স্বার্থ তারা চরিতার্থ করতে চাইছেন? তারা ভাবছেন যে আরে টিএমসি তো রাজত্বে নেই, টিএমসি সরে গেছে, রাজনৈতিক আঙ্গিনা থেকে টিএমসি চলে গেছে, এত টিএমসির যে ভোট ব্যাঙ্ক অর্থাৎ যে মুসলিম ভোট ব্যাঙ্কটা সেইটা তারা কবজা করতে চাইছেন। তাই জন্য তাদের হঠাৎ করে এত হিন্দুত্বের বিরুদ্ধে বিদ্বেষ, হিন্দুদের প্রতি ঘৃণা। যদি সেটা হয়ে থাকে বলবো সেটা গুড়ে বালি। মানুষ জেগেছে, হিন্দু মানুষও জেগেছে, হিন্দু জনগণও জেগেছে, আর সব থেকে বেশি জেগেছে কিন্তু সেই সঙ্গে মুসলমানদের যে জাতি, মুসলমানরাও তারা কিন্তু বুঝে গেছে যে এত বছর ধরে আপনারা শুধুমাত্র তাদের ভোট ব্যাঙ্ক করে রেখেছেন, প্রকৃতপক্ষে কোনো দিন চেষ্টা করেননি মুসলমান জাতির সর্বাত্মক কল্যাণের জন্য, সর্বাত্মক উন্নতির জন্য। আপনারা তাদেরকে প্রোৎসাহন জুগিয়েছেন যাতে তারা পড়াশুনো করে, তাদের নিজস্ব ধর্মীয় ভাবনায় উদ্বুদ্ধ ও যে জায়গাগুলো রয়েছে সেখানে গিয়ে যাতে প্রকৃত স্কুল ইনস্টিটিউট যেগুলো রয়েছে, হায়ার স্টাডিজ যেগুলো রয়েছে সেখানে তারা যাতে না যেতে পারে, তারা গরিবই থাকুক, এই প্রচেষ্টাটাই চালিয়েছেন। কারণ তাদের উপরে রাজ করা আপনাদের পক্ষে অনেক সুবিধাজনক হয়ে যেত না। ভারতীয় জনতা পার্টি যদি চায় তাহলে আজকে দেখেছেন আপনি আমাদের যিনি আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আমরা কিন্তু মাদ্রাসায় শিক্ষিত মুসলমান জনগণ চাই না, আমরা চাই মুসলিমরাও ডাক্তার হোক, মুসলিমরাও ইঞ্জিনিয়ার হোক, মুসলিমরাও কিন্তু শিক্ষক হোক, টিচার হোক, তারা আর আমাদের এই সমাজের সর্বাত্মক উন্নতিতে এগিয়ে আসুন। আমরাও তাই চাই যে তারা এগিয়ে আসুন, তাদের আমাদের সমাজের সর্বাত্মক উন্নতিতে তারাও অংশগ্রহণ করুন, তারাও কিন্তু মেন স্ট্রিমে আসুন। মুসলিমদেরও সবচেয়ে আগে এটা বুঝতে হবে যে এই তৃণমূল এবং আজকের দিনের অধুনা এই বিকাশ রঞ্জন তথাকথিত ভট্টাচার্য বা বিকাশ মিয়ার মতো লোকজন কিন্তু আপনাদের অন্ধকার থেকে আরও অন্ধকারে ঠেলে দিতে চাইছে। দয়া করে এদের প্ররোচনায় পা দেবেন না, বরং এদের দেখলে ডিম থেরাপি না করুন, অন্য কোনো ধরনের থেরাপি দিন যাতে এরা এদের ভুলগুলো বুঝতে পারে এবং শুধরে নিতে পারে। তবে মনে হয় না এরা শুধরাবে, কারণ এরা শুধরাবার লোক নয়। বামপন্থীরা কিন্তু চিরকাল ভুল করেই এসছে এবং ভুল করতে করতে মিটতে আজকে তারা প্রায় ডোডো পাখি হয়ে গেছে। আগামী দিনে এদের আর দেখাও যাবে না, রাজনীতির আঙ্গিনা থেকে এরা মুছে যাবে, এটা নিশ্চিত। এই যে আমরা দেখতে পাই এরা মানুষ নয়, জানোয়ারের বাচ্চা বললেও এদের কম বলা হয়। এই যে বামপন্থীদের একটা মিছিল হয়েছিল, আমি দেখেছি যখন সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করছেন যে পাকিস্তান আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে, তারা বলছেন প্রমাণ আছে যেটা পাকিস্তান করছে। চিন্তা করুন, দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের খেয়ে দেশের পড়ে দেশদ্রোহী এরা, দেশ বিরোধী এরা, হিন্দুত্ব বিরোধী এরা, এদের সমাজের প্রতিটি স্তর থেকে বাদ দেওয়া উচিত। এই ধরনের প্যারাসাইটগুলো আমাদের সমাজটাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। আমি মনে করি তৃণমূলদের থেকে এরা অনেক বেশি ধ্বংসাত্মক, অনেক বেশি ক্ষতিকারক। সুতরাং এদের যে কথাবার্তা, হরগোবিন্দ দাসের বিষয়টাই যখন ঘটেছিল তখন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে গিয়ে আইনি সহায়তার জন্য তার বাড়িতে যাননি। এখন মহু তার বিরুদ্ধেই দাঁড়িয়েছে, এবং এখন যখন মহুয়া মৈত্র ডিম খেয়েছে, চিন্তা করুন, একটা ডিম খেয়েছে, প্রোটিনযুক্ত জিনিস, চুলে এমনিতেই মহুয়া মৈত্রের চুলটা ভারী সুন্দর, হ্যাঁ, তার উপরে যদি আবার প্রোটিনযুক্ত ডিম পরে চুল তো আরও ফুরফুরে হয়ে যাবে, তাতেও ওনার সহ্য হচ্ছে না। উনি বলছেন যে আমি মহুয়া মৈত্রকে একজন এমপি, তাকে ডিম ছোড়াটা একদম অন্যায় হয়েছে। আরে ডিম ছোড়া অন্যায় হয়েছে, একটি মানুষকে কুপিয়ে খুন করা হলো, তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল? তিনি একজন সনাতনী হিন্দু, এটাই তার আর শুধুমাত্র দোষ। লজ্জা করে না বিকাশবাবু, আপনারা যখন দাঁড়িয়ে কথাগুলো বলেন, লজ্জা করে না? নিজেদের দিকে একটু আয়নায় নিজেদের মুখটা দেখতে পারেন না? আগামী প্রজন্মকে আপনারা কি জবাব দেবেন? আগামী প্রজন্ম যখন জিজ্ঞেস করবে শুধুমাত্র গরুর মাংস খেয়েছিলে, শুয়োরের মাংস তো খাওনি, শুধুমাত্র মহুয়া মৈত্রের কথা মনে পড়েছিল, হরগোবিন্দ দাসের কথা তো মনে পড়েনি। আগামী প্রজন্ম কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো তৈরি রাখবেন। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।